ওয়েলকাম টু সহজ ইতিহাস। আমি ইমতিয়াজ। আজ যে বিষয়টি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে মুঘল সম্রাট বাবর সম্পর্কে। ইতিমধ্যে আপনারা অবগত আছেন বাবর সম্পর্কে, কিন্তু এই ভিডিওতে আমরা বাবর সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তিনি কত সালে ভারতে আসছেন এবং প্রথম কত সাল থেকে তিনি ভারতের দিকে অভিযান করার চেষ্টা করছেন, তার জন্ম, তার মৃত্যুর কারণ, এমনকি তিনি যে গ্রন্থ লিখছেন তার আত্মজীবনী, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে। মুঘল সম্রাট বাবর, যার সম্পূর্ণ নাম ছিল জাহির উদ্দিন মোহাম্মদ বাবর, সাধারণত আমরা তাকে শর্ট ফর্ম বাবর নামেই জানি, এবং আমরা দেখছি তার নামের অর্থ ছিল সিংহ। পিতা ছিলেন ওমর শেখ মির্জা, যিনি কিন্তু ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হচ্ছে, বিশেষ করে তার পাখির সঙ্গে খেলতে গিয়ে তার মৃত্যু হলো। 14ই ফেব্রুয়ারি 1483 খ্রিস্টাব্দে ফারগানা রাজ্যে জন্ম হয়েছিল এই বাবরের, এবং আমরা দেখছি তার মাতৃভাষা ছিল চাকথাই তুর্কি। বাবর তার জীবনের বিভিন্ন সময়কালে বিভিন্ন রকম উপাধি গ্রহণ করেছেন। উপাধি সাধারণত তখনই গ্রহণ করা হয় কোনো একটা বিশেষ কারণে। ঠিক আমরা দেখতে পাচ্ছি সেরকমভাবেই তিনি তার জীবনের বিভিন্ন সময়গুলোতে, বিশেষ করে 1508 সালে বাদশাহ, পরের দিকে কালান্দর, এবং আরও পরে ভারতের 4টি যুদ্ধের মধ্যে একটি যুদ্ধ করতে গিয়ে তিনি গাজী উপাধি নিয়েছেন। একইভাবে তার বিভিন্ন পুত্র এবং কন্যা থাকার পাশাপাশি যেই একজন পুত্র এবং একজন কন্যার নাম আমাদের অবশ্যই জানতে হবে, যারা যথেষ্টভাবে কিন্তু ভারতীয় ইতিহাসে প্রভাব রেখেছে। একজন হলেন কন্যা গুলবদন বেগম এবং অপরজন হলেন পুত্র হুমায়ুন, যিনি পরবর্তীকালের সম্রাট। এই বাবর ছিলেন তার তৈমুরলঙ্গের পঞ্চম পুরুষ পিতার দিক থেকে, এবং বাবার দিক থেকে ছিলেন চেঙ্গিস খানের 14তম পুরুষ, অর্থাৎ মায়ের দিক থেকে। বাবর ভারতে মোট 5টি অভিযান করেছিলেন। কোথাও কোথাও ঐতিহাসিকরা তর্ক বিতর্ক করে এটি 7টি অভিযান হয়েছিল, কিন্তু মূলত বেশিরভাগ ঐতিহাসিক যারা 5টি অভিযান বলে মেনে নিয়েছেন। প্রথম তিনি যে অভিযানটি করছেন সেটি 1519 সালে ইউসুফজাই উপজাতি বিরুদ্ধে করা হয়েছিল। এটি একটি উপজাতি, যে উপজাতি বিরুদ্ধে তিনি এই দমন চালিয়েছিলেন। আমরা যদি পরপর তার 5টি অভিযান দেখি, তাহলে প্রথম অভিযান পাচ্ছি 1519 সাল, যেটি সাধারণত পাঞ্জাবের দিক থেকে প্রথম অভিযান পরিচালনা করা হয়, এবং এই অভিযানে তিনি ভেরা এবং বাজাউর এই দুটি অঞ্চল জয় করেছিলেন, এবং এটাই ছিল তার প্রাথমিক প্রচেষ্টা ভারতে প্রবেশের। দ্বিতীয় অভিযান 1520 সাল, যেটি সাধারণত পাঞ্জাবের সিয়ালকোট এবং লাহোরের দিকে অগ্রসর হয়েছিলেন। তৃতীয় অভিযানটি ছিল 1524 সাল, যেটি লাহোর ও দিপালপুরের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য করা হয়েছিল, এবং চতুর্থ অভিযান 1525 সাল। এটি হয়েছিল সাধারণত পাঞ্জাব তার অবস্থানকে আরও সুসংহত করার জন্য। শেষ যে অভিযানটি হয়েছিল, যেটির মধ্য দিয়ে ভারতে একটি সাম্রাজ্য তথা আফগান সাম্রাজ্য তথা সুলতানি বংশের সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাওয়া এবং একটি নতুন সাম্রাজ্য তথা মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করা, এটি হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ। 1526 সালের এপ্রিল মাসের 21 তারিখে যে যুদ্ধটি সম্পন্ন হয়েছিল, দিল্লি সুলতানি বংশের তথা আমরা দেখছি লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদি এবং বাবর। ইব্রাহিম লোদি এই যুদ্ধে তিনি নিহত হচ্ছেন, একমাত্র সুলতান যিনি এই যুদ্ধ করতে গিয়ে নিহত হলেন, এবং ভারতে প্রতিষ্ঠা হলো মুঘল সাম্রাজ্য। বিশেষ তথ্য হচ্ছে, বাবরকে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন পাঞ্জাবের শাসক দৌলত খান লোদি এবং আলম খাঁ লোদি, এই দুজন ব্যক্তি। কিন্তু বিষয় হচ্ছে, এই দুজন ব্যক্তির আমন্ত্রণের জন্য বাবর কি ভারত এসেছেন, নাকি বাবর তার নিজের ফারগানা রাজ্য হারিয়ে তার নিজের খিদে মেটানোর জন্য তিনি ভারতের দিকে নজর দিয়েছিলেন? বিষয়টি আরও স্পষ্ট করলে বলা যায়, ইতিমধ্যে মামুদ বা বিশেষ করে তৈমুরলঙ্গের মতো আক্রমণকারীরা যারা ভারতে আসেন, লুট করেন এবং চলে যান, এখানে কোনো রকম সাম্রাজ্য বিস্তার বা প্রসার ঘটানোর বিষয়ে তারা কিন্তু খুব একটা প্রভাব বিস্তার করেননি। কিন্তু আমরা পরের দিকে দেখছি বাবরকে একমাত্র যিনি আক্রমণকারী শুধু নন, পাশাপাশি ভারতে একটি সাম্রাজ্য প্রতিষ্ঠার দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, আর সেটা হয়তো তার ফারগানা রাজ্য তার হাত থেকে চলে যাওয়ার জন্য এরকম একটা প্রচেষ্টা তিনি শুরু করেছিলেন। এবং আমরা একইভাবে দেখছি, অনেকেই বলে থাকেন, ঐতিহাসিকদের বক্তব্য, রানা সংগ্রাম সিং
তিনিও কিন্তু তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু বিষয়টি খুব একটা বিতর্কের মধ্যেই থাকছে। যদি তাই হতো তাহলে কেন পরবর্তীকালে রাণা সংগ্রাম সিংয়ের সঙ্গে আমরা বাবরের যুদ্ধ দেখছি? অনেকে ভেবেছিলেন বাবর হয়তো ভারতে আসবেন, যুদ্ধ করবেন, লুট করবেন, চলে যাবেন। সেক্ষেত্রে দিল্লি সুলতানি বংশ শেষ হয়ে যাবে এবং বাকি যারা রয়েছেন তারা হয়তো যথেষ্টভাবে কিন্তু ক্ষমতা লাভ করবেন। কিন্তু বিষয়টি সেটা হয়নি, যার জন্য দেখা যাচ্ছে পরবর্তীকালে শুধুমাত্র পানিপথের প্রথম যুদ্ধ নয়, আরও 4টি যুদ্ধ করতে হয়েছিল। এবং সেই 4টি যুদ্ধকে যদি আপনাকে মনে রাখতে হয়, একটি ট্রিক্স দিচ্ছি। সেই ট্রিক্সটি হচ্ছে পানি খেয়ে ছাদে ঘুমায়। সেক্ষেত্রে পানি জন্য পানিপথের প্রথম যুদ্ধ, খেয়ে কথার অর্থ হলো খানুয়ার, এবং ছাদে কথার অর্থ হলো চান্দেরি, এবং ঘুমায় কথার অর্থ হলো ঘরঘরার যুদ্ধ। এই যে ক্রোনোলজিভাবে ক্রমানুসারে যে 4টি যুদ্ধের কথা বলা হচ্ছে, সেই 4টি যুদ্ধ সম্পর্কে যদি আমি জানতে চাই, তাহলে বিষয় হচ্ছে প্রথম পানিপথের যুদ্ধটি হয়েছিল 21শে এপ্রিল 1526। এই ডেটটি খুব সুন্দরভাবে মনে রাখার চেষ্টা করবেন। এটি হয়েছিল বর্তমান যে হরিয়ানা রাজ্য রয়েছে সেখানে। এবং একইভাবে আমরা দেখছি এই যুদ্ধটি হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। এই যুদ্ধের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই যুদ্ধে প্রথম বাবর বারুদের ব্যবহার করছেন, একই সঙ্গে তুলঘুমা এবং রুমি পদ্ধতি ব্যবহার করছেন। তুলঘুমা পদ্ধতি তিনি শিখেছিলেন উজবেকদের কাছ থেকে। এই যুদ্ধে ইব্রাহিম লোদির পক্ষ থেকে প্রায় 1 লাখের মতো সৈন্য ছিল বলে বাবর দাবি করছেন, এবং অপরদিকে তিনি নিজেকে প্রমাণ দেখানোর চেষ্টা করছেন যে তার সৈনিক সংখ্যা ছিল 12,000। অর্থাৎ এক কথায় বলতে গেলে তিনি কম সৈনিক নিয়ে আসার পরেও তিনি যুদ্ধে জয়লাভ করেছেন এবং নিজেকে একজন মহান যোদ্ধা হিসাবে প্রমাণ করার চেষ্টা করছেন। প্রথম পানিপথের যুদ্ধের ফলে ভারতের আফগান সাম্রাজ্যের সমাপ্তি হয়েছিল। আমরা দেখছি পরবর্তীকালে আরও শেরশাহের হাত ধরে আফগান সাম্রাজ্য বা আফগান যে বংশধররা শুরু হবে, কিন্তু আমরা যদি দিল্লি সুলতানির শেষ বংশ তথা আফগান যে সাম্রাজ্য শুরু হয়েছিল, সেই সাম্রাজ্য কিন্তু বিলুপ্ত করলো শেষ পর্যন্ত। তাদের যে মেরুদণ্ডটা ভেঙে ফেলল প্রথম পানিপথের যুদ্ধে বাবর। পরবর্তী খানুয়ার যুদ্ধ, এটি হয়েছিল 1527 সালের মার্চের 16 তারিখে। খানুয়া বর্তমানে অবস্থান করছে রাজস্থানের খানুয়া গ্রাম। এটি হয়েছিল বাবর এবং রাণা সংগ্রাম সিংয়ের মধ্যে। আমি একটু আগে বললাম যে রাণা সংগ্রাম তিনি নাকি বাবরকে ইনভাইট করেছিলেন, এবং পরের দিকে কিন্তু এই কথাটা কিন্তু ততটা সত্য নয়। কারণ বিষয় হচ্ছে যদি ইনভাইট করতেন তাহলে পরের দিকে নিশ্চয়ই খানুয়ার যুদ্ধ হতো না। এই যুদ্ধে কিন্তু তুলঘুমা পদ্ধতি ব্যবহার করা হয়, এবং এই যুদ্ধে বাবর খুব চালাকির সঙ্গে জেহাদ ঘোষণা করেছেন। কারণ অনেক সৈন্যবাহিনী তারা কিন্তু ভারত ছেড়ে তাদের নিজেদের দেশে ফিরতে চেয়েছিলেন, এবং বাবর তিনি তাদেরকে এমনভাবে ব্রেন ওয়াশ করলেন যাতে তারা কোনোভাবে ফিরতে না চায় এবং ভারতে তারা যথেষ্টভাবে একটি সুদৃঢ় সাম্রাজ্য প্রতিষ্ঠার পথে যাত্রা আরও এগিয়ে যেতে পারে। সেই জন্য তিনি জেহাদ ঘোষণা করার পর তিনি নিজেকে গাজী উপাধিতে ভূষিত করলেন। পরবর্তী যুদ্ধ চান্দেরি যুদ্ধ, যেটি হয়েছিল 29শে জানুয়ারি 1528 সাল। এই চান্দেরি দুর্গটি বর্তমান মধ্যপ্রদেশ রাজ্যের অন্তর্গত, এবং এটি হয়েছিল সাধারণত বাবর এবং মেদিনী রায়ের মধ্যে। এই যুদ্ধে শেরশাহ যিনি ছিলেন, অর্থাৎ আমরা পরবর্তীকালে যাকে প্রথমে তিনি ছিলেন শের খাঁ এবং পরবর্তীকালে শেরশাহ উপাধি পাচ্ছেন, সেই 1540 থেকে 1545-এর সময়কালের মধ্যে যাকে আমরা পাচ্ছি শেরশাহ, এই পর্বে এই শেরশাহ কিন্তু এই সময় 1588-এর দিকে বাবরের পক্ষে যোগ দিয়েছিলেন এবং যুদ্ধে যথেষ্টভাবে কিন্তু বাবর জয়লাভ করেছিলেন। বিজয়ের প্রতীকরূপে রাজপুতদের মাথার স্তম্ভ নির্মাণ করে দেওয়া হয়েছিল, যেটি কিন্তু আমরা দেখেছি চেঙ্গিস খান কিন্তু খুব করতেন, যে মাথারগুলো খুলি নিয়ে তারা স্তম্ভ তৈরি করে দিতেন। এটা এক ধরনের আর্ট হিসাবে দেখা হতো। ঘুমাই কথার অর্থ ছিল আমরা বলেছিলাম ঘরঘরার যুদ্ধ। এটি হয়েছিল 1529 সালে। এই যুদ্ধটি সাধারণত হয়েছিল একটি নদীর তীরে, যার জন্য এই যুদ্ধটিকে বলা হয় প্রথম যুদ্ধ, যেটি জল এবং স্থল দুটি জায়গা মিলে হয়েছিল। এই যুদ্ধের প্রতিপক্ষ ছিল একাধারে বাবর, অপরদিকে আফগান শক্তি, যার মধ্যে অন্তর্গত ছিল শেরশাহ, নজরত শাহ। নজরত শাহ ছিলেন বাংলা শাসক এবং মাহমুদ লোদি। পরবর্তী আমাদের বিষয় হচ্ছে ভারতের রাজনীতিতে বাবরের অবদানটা কোথায়। ভারতের রাজনীতিতে বাবরের অবদান হচ্ছে তিনি কিন্তু তার রাজধানী করেছিলেন আগ্রা, দিল্লি কিন্তু না, এবং তিনি আগ্রায় তৈরি করেছিলেন আরামবাগ। এবং এখানেই কিন্তু আমরা দেখব বাবরকে পরের দিকে বাবর নতুন তুর্কি হরফ প্রবর্তন করেন, যার নাম ছিল ঘাত-ই-বাবরি। বাবর নিজের পুত্র কামরানের জন্য একটি মসনবী রচনা করেছিলেন যেটা তুর্কি ভাষায়, এবং নাম দিয়েছিলেন মুবিন। তিনি দুটি কর সংগ্রহ করতেন ব্যবসায়ীদের কাছ থেকে, একটা নাম হচ্ছে বাজ, একটা নাম হচ্ছে তমঘা।
পরবর্তী বিষয় যেটি আমাদের জানতে হচ্ছে সেটা হচ্ছে তুজুকি বাবরি, যেটি বহুবার লেখা হয়েছে, বহু প্রশংসিত হয়েছে। স্বাভাবিকভাবে বাবরের এটি ছিল আত্মজীবনী, যেটি তাদের মাতৃভাষায় চাগতাই তুর্কি ভাষায় লেখা হয়েছিল এবং আমরা দেখব পরবর্তীকালে এটি 4 বার ফার্সি ভাষায় অনুবাদ করা হয়েছিল। বাবর একই সঙ্গে ফার্সি এবং তুর্কি ভাষা জানতেন। বাবর তার আত্মজীবনীতে বলছেন 5 জন মুসলিম শাসকের কথা এবং একইভাবে 2 জন হিন্দু শাসকের কথা। যে 2 জন হিন্দু শাসকের কথা তিনি বলেছেন তাদের মধ্যে একজন হচ্ছেন বিজয়নগরের কৃষ্ণদেব রায়, অপরজন রানা সংগ্রাম সিং। বাবর তিনি নকশবন্দি শেখ ওবায়দুল্লাহর অহরের ভক্ত ছিলেন এবং একই সঙ্গে বাবর তার চিত্রশিল্পী বিহাজাদের প্রশংসা করেছেন। এই আত্মজীবনীর একটি সবথেকে বড় ত্রুটি সেটি হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধে বাবর তার সৈন্য সংখ্যা দেখিয়েছিলেন 12, অপরদিকে ইব্রাহিম লোদির সংখ্যা দেখিয়েছিলেন 1 লাখ। নিজেকে তিনি প্রমাণ করলেন তিনি একজন মহান যোদ্ধা। অর্থাৎ এই ধরনের আত্মজীবনী সম্পূর্ণভাবে বলা যেতে পারে না এটা কোনো ত্রুটি নেই, ত্রুটি অবশ্যই ছিল, কিন্তু একাধারে বাবর তার জীবনের ঘটতে থাকা বিভিন্ন বিষয়গুলো অনেক সময় স্বীকারও করেছেন। বাবরের শেষ জীবন যদি আমরা দেখি, 1530 সালের 26শে ডিসেম্বর তার মৃত্যু হয়েছিল। তার মৃত্যু নিয়ে যথেষ্টভাবে কিন্তু রহস্য এবং একই ধারে কিন্তু যেটা মনে করেন ঐতিহাসিকরা বেশিরভাগ, যে বাবর তার নিজের প্রাণ উৎসর্গ করেছেন তার পুত্রকে বাঁচানোর জন্য। পুত্র হুমায়ুন যথেষ্টভাবে শরীর অসুস্থ, তিনি ঈশ্বর তথা আল্লাহর কাছে দোয়া করছেন, প্রার্থনা করছেন যাতে তার পুত্র হুমায়ুনকে বাঁচিয়ে তার জীবন উৎসর্গ হয় এবং এইভাবে কিন্তু তার মৃত্যু হয়েছিল বলে মনে করা হয়। এটি একটা পারসিক একটা রীতিনীতি এবং সে পারস্য থেকে যে রীতিনীতির ফলো করে তিনি এটা ঘটিয়েছিলেন বলে মনে করা হচ্ছে। কিন্তু অনেক ঐতিহাসিক মনে করেন যে তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল এবং তার ফলে তার মৃত্যু হয়েছে। এই ধরনের বিস্তারিত তথ্য আমরা জানতে পেরেছি হুমায়ুন নামা গুলবদন বেগমের লেখা সেই বই থেকে। পরবর্তী বিষয় হচ্ছে বাবরকে প্রথমে কিন্তু তার মৃত্যুর পর তাকে আগ্রার যে আরামবাগ সেই আরামবাগে সমাধিস্থ করা হয়েছিল এবং শেরশাহ যখন ক্ষমতায় আসছেন তখন তাকে সমাধিস্থ করা হয়েছিল কোথায়? কাবুলে। কাবুলে তখন কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছিল। আসলে হচ্ছে এটা বিষয়, যদি প্রশ্ন দিয়ে থাকে যে বাবরকে প্রথম কোথায় বা বাবরকে কোথায় সমাধিস্থ করা হয়, যদি সেটা আগ্রা থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের আগ্রা বা আরামবাগ করতে হবে। আগ্রার মধ্যে পড়ছে আরামবাগ, অর্থাৎ বাগ মানে হচ্ছে বাগান। আমরা জানি যে পরবর্তীকালে আমরা দেখব চাহার বাগান নিয়ে পড়ব। চাহার বাগান অর্থাৎ একটা বাগানকে কীভাবে 4টি অংশে বা প্লটে ভাগ করে বিষয়গুলো তৈরি হয়েছিল, এটা এক ধরনের আর্কিটেকচারের মতো বিষয়গুলো কীভাবে মুঘল সাম্রাজ্যে ডেভেলপমেন্ট করেছিল সেগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখার চেষ্টা করব। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।